প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। দর্শক বন্ধুরা, যারা নরখাদক গল্পের 1, 2, 3 এবং 4র্থ পর্ব দেখেননি তারা আমাদের প্লেলিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনাদের জন্য আজকের গল্প নরখাদক 5ম পর্ব। কথাটা শুনে বিন্দুবালা এবার চুপ হয়ে গেল। তারপর ভিতরে নবনীকে দেখতে পেয়ে ক্ষিপ্র কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নানটুটারে বাঘে নয়, ওই মাইয়াটাই খাইছে। ওই মাইয়াটা কোনো মানুষ না। যবে থেকে এই গ্রামে পা রাখছে এই দিন থেকে গ্রামে একটার পর একটা অঘটন ঘটতেছে। সব দোষ ওই মাইয়াটার। ওরে আমার প্রথম দিনই সন্দেহ হইয়াছিল। ও মা, আমার নানটু তোর কি ক্ষতি করছিল যে আমার নানটুরে খাইলি তুই? আমার বুকটারে খালি কইরা কি সুখ পাইলি তুই? বিন্দুবালা শেষের কথাগুলো বলতে গিয়ে নবনীর উপর একরকম একটা আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। নবনী বিন্দুবালার হঠাৎ এমন আক্রোশে খানিকটা ভেবাচাকা খেয়ে গেল এবং সাথে রজত আর অমলী দেবী নিজেও। রজত নবনীকে সরিয়ে নিয়ে বিন্দুবালাকে উদ্দেশ্য করে বলল, কি বলছে না বলতা বল? নবনী এসব করতে যাবে কেন? কেন করতে যাবে তোর বউরে জিগা। আমার নানটু তার কি ক্ষতি করছিল? অবলা জন্তুটারে এমন করে মাইরা ফালাইল। ভগবান তোরে ক্ষমা করব না বইলা দিলাম। কথাগুলো বলে আবার বিলাপ করতে লাগলো বৃদ্ধা। উপস্থিত সবাই ভাবল বুড়ির বাচ্চা সমতুল্য প্রসা প্যারেন্টিয়ার অকাল মৃত্যুতে হয়তো সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে, তাই ও সব ভুলভাল বকছে। উপস্থিত জনতা সবাই বাঘের নামে সরগম আর ভয়ভীতি প্রকাশ করতে করতে বেরিয়ে এলো। রজতা নবনীও চলে এলো, দাঁড়িয়ে রইল শুধু অমলী দেবী। সেদিন বিন্দুমাসির কথাগুলো বিশ্বাস না করলেও পরপর কয়েকটা ঘটনা সাজিয়ে দেখতে গেলে আজ বিন্দুমাসির দোষারোপ করাটা একেবারে ফেলে দিতে পারছে না। তাহলে কি সত্যি সত্যি নবনীর ভিতরে কোনো পিশাচ বাস করছে? এরপর কেটে গিয়েছে 2 দিন। কুসুমপুর গ্রামে আর তেমন কোনো কিছুই হয়নি। কিন্তু 3 দিন পর ভোররাতে আবার পুরো গ্রামবাসীর চোখ মুখে আতঙ্ক দেখা দিল। নরেন্দ্র ঠাকুর রোজকার মতো সেদিনও ভোরবেলায় নদী থেকে স্নান করে বাসায় ফিরছিল, আর তখনই একটা হাড়হিম করা দৃশ্যের সম্মুখীন হলো সে। প্রথম দেখাতে সাদা রঙের বস্তা ভেবে বসলেও কাছাকাছি যেতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল অজানা এক ভয়ে। চোখগুলো ভয়ে বিস্ময়ে ঠিক করে বেরিয়ে আসতে চাইল। দেখল ডোবার পারে একটা আদা খাওয়া নরদেহ রক্তশূন্য অবস্থায় পড়ে আছে। নরদেহের ধরের উপরে অংশটা অর্থাৎ মাথাটা নেই। কেউ একজন প্রবল আক্রোশে শরীর থেকে মাথাটা একটানে ছিঁড়ে ফেলেছে। হাত পাগুলো সব পিছনের দিকে ঘোরানো। দেখে মনে হচ্ছে কেউ গামছা থেকে পানি নিংড়ানোর মতো করে শরীরটাকে 2 হাত দিয়ে চেপে ধরে ধুমড়ি মুছড়ে দিয়েছে। নরেন্দ্র ঠাকুর বয়স্ক মানুষ, এমন বিভীষিকাময় দৃশ্য আর ভয়ঙ্কর মৃত্যু দেখে নিজেকে সামলাতে পারল না সে। বুক চেপে ধরে গলা ফাটিয়ে বলে উঠল, খুন খুন, এইখানে একখানা খুন হইয়াছে। কথাটা বলে এক প্রকার পাগলের মতো ছুটে পালালো সে। গ্রামবাসীর কানে খবরটা ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। কিছুক্ষণের ভিতরে ডোবার পাশে শত শত মানুষের ভিড় জমায়েত হলো। সবার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে এবার। প্রথম কয়েকটা ঘটনা বাঘের আক্রমণ বলে ধরে নিলেও এবার আর কোনোভাবেই বাঘের কাজ
বলে মনে হলো না কারো। কারণ এবার যেই মানুষটা খুন হয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, রঘু ডাকাত। তাকে 10 গ্রামের মানুষ এক নামে চিনে এবং জানে, প্রচুর ভয়ও করে। তার মতো শক্তিশালী মানুষটাকে মারাটা বাঘ তো দূরের কথা, জমেও কয়েকবার ভাববে। অথচ তারই এমন নৃশংস খুন হওয়া দেখে সবার মুখে একটাই কথা, এটা কোনো বাঘের কাজ নয়। এলাকায় নিশ্চয়ই কোনো অপদেবতা বা পিশাচের কুনজর পড়েছে। নরেন্দ্র ঠাকুরের অবস্থা খুব একটা ভালো না। তাকেও স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসী রঘু ডাকাতের এমন নৃশংস খুন দেখে সবাই রীতিমতো আতঙ্কিত। রঘু ডাকাতের মতো পালোয়ানকে যদি আগ থেকে রস বার করার মতন দুমড়ে মুষ্টে মারতে পারে, তাহলে তারা তো নিতান্তই দুধ ভাত না। এভাবে আতঙ্ক নিয়ে বউ বাচ্চা নিয়ে সংসারে টিকা যায় না। এসবের একটা ব্যবস্থা করতেই হবে। তা না হলে আজ রাতে আবার কে না কে এই নরপিশাচের খপ্পরে পড়ে যায় কে জানে। সবাই মিলে গ্রামের মাথা পঞ্চানন্দ বাবুর বাড়িতে গিয়ে জমায়েত হলো। এবার পঞ্চানন্দ বাবু সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। গভীর মুখে হাঁটুতে ভর দিয়ে কিছুক্ষণ পর সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যেই মেয়ের কথা বলতেছো সেই মেয়ের ভিতরে কি আসলেই পিশাচ আছে? সামনে থাকা একজন প্রবীণ বলে উঠল, আজ্ঞে বাবু আছে। আপনার বিশ্বাস না হলে ওই বুড়ির জিগান। ভিড়ের ভিতর থেকে এবার বিন্দুবালা এগিয়ে এসে সবটা খুলে বলল। পঞ্চানন্দবাবু শুনে নিয়ে বললেন, মেয়েটা এখন কোথায়? আজ্ঞে বাবু হরিহরের বাড়িতেই আছে। ওই মাইয়া গ্রামে আউনের পর থেকে গ্রামে একটার পর একটা অঘটন ঘটতেই আছে। পঞ্চানন্দবাবু এবার হতাশার নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, কিন্তু নরেশ ঠাকুর নিজেও তো অসুস্থ এখন। উনি থাকলে নিশ্চিত একখান উপায় বার কইরা দিতেন। পঞ্চানন্দবাবুর এহেন কথা উপস্থিত জনতার ভিতর থেকে আরও একজন বলে উঠল, বাবু, পাশের গ্রামের কমলনাথ তান্ত্রিককে ডাইকে আনলে কেমন হয়? শুনছিলাম হাড়িকাটা গ্রামের ওই বটগাছের পাগড়িটাকে ওই কমলনাথ তান্ত্রিকই আটকাইয়া দিছিল। লোকটার কথায় পঞ্চানন্দবাবুর এবার খানিকটা স্বস্তি ফিরল। তিনি চেয়ারে খানিকটা নড়েচড়ে বসলেন। তাহলে আর দেরি কেন? এখনই গিয়ে তাকে খবর পাঠাও। পঞ্চানন্দবাবুর আদেশ পেয়ে উপস্থিত জনতার ভিতর থেকে 4-5 জন রওনা দিল হাড়িকাটা গ্রামের উদ্দেশ্যে। এদিকে হরিহর চাটুর্যের বাড়িতে গোটা কয়েক লোক লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে অতিথি পালানোর চেষ্টা করলেই লাঠির আঘাতে কতল করবে তারা। রজত পড়ল মহাবিপদে। কোন আপদ ঘাড়ে নিতে এসে এই সময় গ্রামে আসতে হয়েছিল কে জানে। এদিকে নবনীর অবস্থাও খুব নাজেহাল। একজন সুস্থ সবল মানুষকে এমন নৃশংস একটা দোষারোপ করা কেই বা সহ্য করতে পারে। সন্ধ্যার সময় গ্রামের 4 জন সহযোগে কমলনাথ তান্ত্রিক এসে পৌঁছল গ্রামে। প্রথমে পঞ্চানন্দবাবুর বাড়িতে গিয়ে ঘটনার বিশদ শুনে নিল সে। তারপর পঞ্চানন্দবাবুকে কয়েকটা পুজোর সরঞ্জাম জোগাড় করার কথা বলে দ্রুত পায়ে হরিহর চেটুর্যের বাড়ির পথে রওনা দিল। আবার চেটুর্য বাড়িতে পৌঁছেও যখন দেখল মেয়েটা অন্য কেউ নয়, বরং সেদিন রাতে কালী মন্দিরে দেখা সেই মেয়েটি, তখন তান্ত্রিক নিজেও খানিকটা অবাক হলো। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সবাইকে দূরে থাকতে বলল। কমলনাথ একাকী নবনীর সাথে কথা বলার জন্য মনস্থির করল। তারপর নবনীকে সাথে করে ঘরের ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ পর আবার দুজনেই বেরিয়ে এলো। এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই যে যার মতো বাড়ি চলে যাও। আমি কমলনাথ তান্ত্রিক নিজে কথা দিচ্ছি, তোমাদের কোনো রকম ক্ষতি হবে না। আর কমলনাথের মুখে আশ্বাসবাণী শুনে সবাই আশ্বস্ত মনে যে যার যার মতো বাড়ি চলে গেল। অমলী দেবীকে উদ্দেশ্য করে বলল, মা, আমি আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকতে চাই। তোমাদের কোনো আপত্তি হবে না তো? কমলনাথের কথা শুনে অমলী দেবী লজ্জায় ঠোঁট কাটল। তারপর নরম সুরে বলল, আপনার মতো একজন সিদ্ধ পুরুষ আমাদের গৃহে থাকবে সে তো আমাদের 7 কপালের ভাগ্য। আপনার যেখানে ইচ্ছে থাকবেন আপনি। তারপর আবার অনুনয়ের স্বরে বলে উঠল, বাবা, আমার বৌমার কিছুটি হবে না তো? আমার বিশ্বাস বৌমার কিছুটি করেনি। কমলনাথ অমলী দেবীকে আশ্বস্ত করে বলে উঠল, আমি সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা মায়ের ইচ্ছা। মা চাইলে সব কিছুই সম্ভব। সেদিন রাতে কমলনাথকে চেটুর্য বাড়ির সব থেকে বড় ঘরখানাতে শোবার ব্যবস্থা করলেন। সে বারণ করে বলল, আমি একটা রাত থাকব, আমার জন্য এত কষ্ট করতে হবে না।
আর তাছাড়া ঘরের ভিতরে থাকলে আমার দম বন্ধ লাগে। তার চেয়ে বরং একটা খেজুর পাতার পাটি বিছিয়ে দাও, আমি রোয়াকেই শুয়ে থাকব। অমলি দেবী খুব করে না করা সত্ত্বেও কমলনাথের কাছে এক সময় মাথা নত হয়ে গেল। নত মেনে নিয়ে তার কথা মতোই রোয়াকেই শোবার ব্যবস্থা করে দিল সে। কমলনাথ খেজুর পাতার পাটিতে বেশ আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল, তবে ঘুমল না। রাত যখন আনুমানিক 11টা কি 12টা হবে, একটা শব্দ শুনে কমলনাথ চোখ মিলে তাকালো। রজতা নবনী সেই ঘরটাতে থাকে। সেটা বাড়ির এক কোণের একটা ঘর, মাঝেটাতে ফাঁকা, আর তার পাশেটাতে হরিহর, অমলি দেবী আর তার বাচ্চা রতন থাকে। কমলনাথ দেখল অন্ধকারে একটা ছায়ামূর্তি রজতদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে ধীর পায়ে। কমলনাথ শুয়ে থাকার ভান করেই সেদিকে তাই এগিয়ে রইল। ছায়ামূর্তিটা এবার সপ্তপর্ণে ঘরের দরজা খুলে ভিতরে ঢোকার কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো। কমলনাথ এবার দেখল সেই ছায়ামূর্তির হাতে একটা লাল টকটকে শাড়ি ধরা। বেরিয়ে এসে শাড়িটার দিকে এক পলক তাকাতেই ছায়ামূর্তিটার মুখ এবার কুটির হাসি ফুটে উঠল। তারপর এদিক সেদিক তাকিয়ে নিয়ে অন্ধকারের মাঝে বেরিয়ে ধরলে কমলনাথ খুব সন্তর্পণে সেই ছায়ামূর্তিটার পিছু নিল। এবার প্রিয় দর্শক, গল্পটি চলবে। দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা গল্পটি শুরু থেকে দেখেছেন শুধু তারাই বলুন, এই গল্পে নরখাদক কোন চরিত্রটা হতে পারে? প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে। এই গল্পের ষষ্ঠ ও শেষ পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন। আর উপভোগ করুন গল্পের ভূত 914। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।